এরিয়া ম্যানেজার গোলাম রব্বানী ভাইকে। আসলে পরিচালক মহোদয় কিন্তু আমাদেরকে অনেক দিন থেকে বলে গেছেন আজকে কর্মী সমাবেশ, সকলেই আমরা কর্মী। আজকের যার যা অভিযোগ আজকের দিন আমরা দিব, সেই অভিযোগকে তিনি নোট করে আমাদের এই 2021 সালে কি কি কার্যক্রম করা যায় সে বিষয়ে আপনাদেরকে আলোচনা করবেন। তো আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বর্তমানে যারা আবাসিকে থাকি, এখন বর্তমানে আমাদের অফিসটা অনেক দূর দূর চলে গেছে। আমরা অনেক সময় অনেক অফিসে আবাসিক হয়ে থাকতে হয়, তো সেখানে স্যালারি বিষয়ে বলে গেছে যে স্যালারি কমে থাকার কারণে আমরা আবাসিকের থেকে এবং পরিবার চালাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদি আমাদের আবাসিকে যারা থাকে তাদের জন্য যদি এক্সট্রা কোনো পলিসি করা যায় আমাদের জন্য খুব উপকৃত হয়। আর একটা বিষয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বেতন যখন বৃদ্ধি হয় তখন নিয়ম নীতি মেনে বৃদ্ধি হতে হবে। যেমন বা কোনো যে অফিসার, ফিল্ড অফিসার থেকে ম্যানেজার, ম্যানেজার থেকে এরিয়া ম্যানেজার যখন পদোন্নতি হয় তাকে সম্মাননা ভাতা দেওয়া হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাকে অন্য দেওয়া হয় না। যেমন আমার পক্ষে হয়েছে, আমি যখন 2019 সালে ম্যানেজার পদে উন্নতি হয়েছিল, আমি জেনে থাকি যে সংস্থা যখন কেউ ম্যানেজার হয় তাকে সম্মাননা ভাতা পুরস্কার দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও হয় নাই। তবে আবার এরিয়া ম্যানেজার ক্ষেত্রেও সম্মাননা দিয়ে থাকেন, কিন্তু সেটাও হয় নাই। তবে আমি মনে করি হয়তো বা যখন আমি পদবি পেয়েছিলাম এরিয়া ম্যানেজার তখন কোভিড-19 কারণে হয়তো বা আমার স্যালারিটা এভাবে আসে নাই। তবে আশা করি যে আমাদের বেতনের স্কেলটা যেটা আছে স্তরে 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 যেন বৃদ্ধি হয়। আর একটা বিষয় আমি মাননীয় নির্বাহী মহোদয়কে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব বাইক অফিসের কাজে ব্যবহার করি। আমরা কি পাই? আমরা তেল খরচটা পাই, ঠিকই আছে, কিন্তু আমাদের গাড়ির যে মেরামত ব্যয়টা সেটা কিন্তু আমরা পাই না। আমাদের নিজের টাকার গাড়ি খরচ করি অফিসের কাজে, সেটা যদি আমাদের হচ্ছে মেরামত ব্যয় যদি দেওয়া হতো আমাদের পক্ষে আমাদের আরো কাজের অগ্রগতি বেশি আসতো। তবে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার আগে আমি একটা আসলে মনে করেছিলাম যে আজকে মিটিংয়ে অনেক আলোচনা হবে, যেহেতু অনেক এরিয়া ম্যানেজার আছেন, সকলে কথা বলেছেন। আমি একটা ছন্দ লেগে নিয়ে আসছিলাম, কিন্তু আসলে বলতে পারছি না, কারণ আমার কাছে সেই কাজের ফাঁকে আমার মূর্তি হেরে গেছেন। তবে তাও বলতে চাই যে রয়ে গেছি যতদিন, থেকে যাব সমতাতে ততদিন, কিছু বা পায় বা না পায় রয়ে যাব সমতাতে ততদিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এত কবি লুকিয়ে আছে, কবি সত্তা লুকিয়ে আছে এই প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম গুলো না হলে আসলে বোঝা যায় না। এই জন্য নির্বাহীকে অনুরোধ করবো শুধুমাত্র বার্ষিক কর্মী সমাবেশ নয়, আরো বিভিন্ন যে প্রোগ্রাম গুলো আছে, বিশ্ব মাতৃভাষা দিবস, 16 ডিসেম্বর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী, এগুলো যেন পরিসরে আয়োজন করা হয় এবং আমাদের মধ্যে যেন সংস্কৃতির চর্চা হয়, সংস্কৃতির বিকাশ যেন ঘটে। তো আমি একটা বিষয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে টয়লেট ব্যবস্থা। আমাদের প্যান্ডেলের আশেপাশে টয়লেট ব্যবস্থা আমরা করি না। আমাদের যে অফিস ভবন 3 তলা বিল্ডিং এবং 2 তলা বিল্ডিং মিলে মোটামুটি 7 থেকে 8টি টয়লেট রয়েছে। আমরা এই টয়লেটগুলো ব্যবহারের জন্য আপনাদের অনুরোধ করছি, যদি কারো প্রয়োজন হয় আপনারা অফিস ভবনের টয়লেটগুলো ব্যবহার করবেন। ধন্যবাদ। তো এরিয়া ম্যানেজার আর কেউ কোনো কথা বললে অনুগ্রহ করে স্টেজে আসবেন, স্টেজে আসবার জন্য অনুরোধ করছি। সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইয়ের জন্য জোরে সোরে একটা হাততালি। 2021 রোজ শুক্রবার উপস্থিত আছেন মাননীয় নির্বাহী পরিচালক সাহেব, বিশেষ নির্বাহী পরিচালক সাহেবা,
এবং উপপরিচালক সাহেব আরও উপস্থিত আছেন, ম্যানেজার এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শাখার ম্যানেজার এবং ফিল্ড অফিসার সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের জন্য জানাই আদাব। আজকে মাঘ এবং করোনা পরিস্থিতি, বাংলাদেশ এবং করোনা পরিস্থিতি অল বিশ্বে আতঙ্কে 2019 সালে ডিসেম্বর মাসে চীনে গ্রহণ প্রদেশে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। তারপরে বাংলাদেশ 2020 সালে 8 মার্চ এদেশে করোনা রোগী শনাক্ত করা হয়। ভয়ে এবং আতঙ্কে পুরো দেশ, তার মধ্যে আমাদের এই বাংলাদেশে অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই বন্ধের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান চালু ছিল। আমরা কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এই প্রতিষ্ঠানে কাজ করেছে। আমাদের নির্বাহী পরিচালক সাহেব আমাদের সঙ্গে ছিলেন। অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সাহেবরা তারা বিভিন্ন জায়গায় ঘরে লুকিয়েছিল, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সাহেব আমাদের সঙ্গে জনগণের সাথে সেবা করে দিয়েছেন। তাই আমি বলতে চাই যে আমাদের অবশ্যই এই করোনা থেকে রক্ষা হতে গেলে আমাদের ব্যক্তিগতভাবে সচেতন এবং সতর্কতা স্বাস্থ্যবিধি মেনে চলে ইনশাল্লাহ আমরা রক্ষা পাবো। আজকে কর্মী সমাবেশে যারা অক্লান্ত পরিশ্রম করে সেরা 25 এবং সংখ্যায় এবং আমানত পরিমাণে সেরা 25 সর্বমোট 50টা যে অংশগ্রহণ করতে পেরেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যে কারণ আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করছেন। এই পরিশ্রম কারণে আজকে আমাদের যে টার্গেট ছিল, টার্গেট আমরা 6 গুণ বৃদ্ধি করতে পেরেছি। তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই যে শ্রম দিয়েছেন, যে শীতের মাঘ মাসের অক্লান্ত শীতে যে মাঠে ঘাটে এবং বিলে সদস্যর ডর টু ডর জায়গাতে সদস্য ভর্তিগুলো করছেন, আপনারা অবশ্যই এই সদস্যকে যেন রক্ষা করতে পারেন। কারণ সদস্য ভর্তি করা এমন কোনো ব্যাপার না, ধরে রাখাটাই হচ্ছে বড় কঠিন। আমরা সদস্য অর্জন করতে পেরেছি, আমাদের এই সদস্য যখন আমরা ধরে রাখতে পারবো তখন আমাদের কষ্ট সফল হবে। তাই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন, আমরা রক্ষা করতে পেরেছি। তাই আমি বলতে যাচ্ছি আপনারা অবশ্যই এই সদস্যের সাথে যোগাযোগ রাখবেন এবং নতুন সদস্য যেগুলো ভর্তি করাছেন এই সদস্য ভর্তি করাবেন এবং পুরাতন যেগুলো সদস্য থাকবে এমএসপি সদস্য তাদের সাথে যেন অবশ্যই যোগাযোগ থাকে। আমরা অবশ্যই 100% আদায় করার জন্য চেষ্টা করব। এমএসপি প্রোগ্রামে 2021 সালে জানুয়ারি মাসে যে এমএসপি প্রোগ্রামে যে আমাদের মাস পালিত করা হয়ে থাকে, এই মাসে সংখ্যার প্রথম স্থান করেছে গোয়ালি শাখার ম্যানেজার মোসাম্মদ লতিফা বেগম এবং আমানতের পরিমাণে প্রথম স্থান অধিকার করেছে বিনপুরের রুবেল হোসেন। আমি আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা অনেক পরিশ্রম করছেন। আমি আশা করি যারা প্রতিযোগিতায় আসছেন তাদের খাবার নিন হারাম ঘুম করে আপনারা কাজ করছেন। তার মাঝে আপনাদের কারণে আমাকে অনেক টেনশনে থাকতে হয়েছে, আমারও অনেক ঘুম এবং আহার নিদ্রা টেনশনে থাকতে হয়েছে। কারণ এই প্রোগ্রামে আমি যে টার্গেট নির্বাহী পরিচালক সাহেবকে দিয়েছিলাম, আপনারা আমার আশা পূরণ করে দিয়েছেন। এই জন্য আমার অন্তর থেকে আপনাদের অভিনন্দন। আর একটা কথা বলতে চাই যে নির্বাহী পরিচালক সাহেব বলে গেছেন কিছু দিতে গেলে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আসলে আমি আজকে বলেছি যে আপনারা আমাদের দিয়েছেন, আমরা যা চেয়েছি আপনারা দিয়েছেন। তাই আজকে এই মঞ্চে নির্বাহী পরিচালক সাহেব আছেন, এখানে এজিএম সাহেব আছেন এবং ডিটি পর্যায়ে আছেন। নির্বাহী পরিচালক বলেছেন যে যারা সেরা 25 এবং সেরা 25 মোট 50 জন থাকবে, তাদের মধ্যে স্ট্যান্ড প্রমোশন এবং বেতন বৃদ্ধি। আমি বলবো নির্বাহী পরিচালক সাহেবকে এই মঞ্চে
সেরা 25 প্রধান জনকে স্ট্যান্ড ফরমেশন এবং বেতন বৃদ্ধির কথা একটু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। তাই আমি পরিশেষে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। নির্বাহী এবং নির্বাহী পরিচালককে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য সংক্ষিপ্ত, তারপরও আমি চারটা আমার অভিযোগ, এই অভিযোগের বিষয়টা আমি বলবো। প্রথম অভিযোগটা হচ্ছিল যে আমরা যখন থেকে সমতাতে নিয়োগ পেয়েছি, নিয়োগ পাওয়ার পর থেকেই আমরা সকলেই জানি আমরা যাদেরকে নিয়ে কাজ করি, আমাদের সদস্য, তাদের ভাগ্যের উন্নয়নের কাজ করি আমরা। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের ভাগ্যের উন্নয়নের কাজ করি আমরা। এই যে বর্তমান বিশ্বে, সারা বিশ্ব আজ করোনায় আতঙ্কিত, সেই আতঙ্কিতর মধ্যেও আমরা সমতা কর্মকারী বৃন্দ সহ সকল কর্মকর্তারা আমরা কাজ করেছি এবং করোনাকে সারা বিশ্ব জয় করতে পেরেছি কিনা আমি জানি না, তবে আমরা সমতার স্টাফরা করোনাকে জয় করে ফেলেছি এবং করোনাকে হার মানায়ে আমরা সমতাকে জয় করে নিয়েছি। পাশাপাশি আমরা করোনাকালীন যে কাজগুলো আমরা করে গেছি, সেই কাজের প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, পাশাপাশি প্রতিষ্ঠানের সদস্যদের উন্নয়ন হয়েছে, ভাগ্যের উন্নয়ন হয়েছে। কিন্তু আমরা যারা স্টাফ আছি, আমাদের স্টাফদের ভাগ্যের উন্নয়ন হয়নি আমি মনে করি। আপনাদের মতামত কি জানি না আমি, তো আমি মনে করি আমাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। পাশাপাশি করোনাকালীন আমরা বেতন ভাতা আমাদেরকে সীমিত আকারে দেওয়া হয়েছিল। আমি নির্বাহী পরিচালক মহোদয়ের কাছে অনুরোধ করব, যে কয়েক মাসের আমরা বেতন ভাতা সীমিত আকারে পেয়েছি, সেই কয়েক মাসের বেতন ভাতা আমাদেরকে আবার পুনরায় আমাদের কাছে দেওয়া হোক, আমাদের বেতন শিটে অ্যাড করে দেওয়া হোক। এই একটা বিষয়। আর দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, সংক্ষিপ্ত আমি সবকিছু অভিযোগটা সংক্ষেপে বলতেছি আর কি। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছিল যে আমরা পিএফ নিয়ে অনেকে কথা বলেছেন, আমি একটা কথা বলি, আমারটা একটু ভিন্ন দিক থেকে আর কি। সেটা যে আমরা পিএফটা পাই, আমরা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার পর থেকে আমি দেখে আসছি যে পিএফ গ্যাচুইটি ফান্ডের জন্য যুদ্ধ চলে স্টাফদের মধ্যে, অভিযোগ দেওয়া হয় কবে থেকে পাবো। সেইটা আমাদের প্রতিষ্ঠানে চালু হয় 2016 সালের অক্টোবর মাস থেকে, এবং তখন যখন চালু করা হয় সেই সময় একটা কথা এবং আলোচনা আমাদের মধ্যে ছিল যে আমরা ওই সময় যেই সব স্টাফরা আমরা পিএফ এর আওতায় এসেছি, তাদেরকে একটা মোটামুটি একটা থ্রুপ বরাদ্দ দেওয়ার পরে তারপর থেকে আমাদের মাসিক আমাদের বেতন ভাতা থেকে 5% এবং অফিস থেকে 5%, এই 10% আপনার পিএফ আমাদের পিএফ ফান্ডে জমা হবে। সেইটা প্রতি মাসেরটা চালু হয়ে গেছে, কিন্তু আমাদের যে থ্রুপ বরাদ্দটা সেটা এখনো আমাদের লেজারে উপরের অংশে একটা লাইন ফাঁকা রাখা আছে। আমি নির্বাহী পরিচালক মহোদয়ের কাছে অনুরোধ করব, এই ফাঁকা লাইনটা পূরণের বিষয়ে যুগ উপযোগী, যথাযথ এবং সবার কাছে মেনে নেওয়ার মতো একটা থোপ বরাদ্দ দিয়ে ওই লাইনটা ফিল আপ করে দিবেন, এটা আমার আশা। তৃতীয় নাম্বার আমার অভিযোগ যেটা হল যে এটা আসলে প্রতিষ্ঠানের কাছে অভিযোগ নয়, এটা আমার থেকে আপনাদের প্রতি অভিযোগ যে আমরা যে কোনো কাজে আমরা কাজ পারি আর না পারি, কিন্তু সুপারিশটা খুব ভালো করতে পারি, এই জিনিসটা থেকে আমাদেরকে বের হতে হবে। আমি কাজ পারি না, তারপর আমার কোনো সুপারিশ আপনার নির্বাহীর কাছে করেন। আমি যেটা জানি সেটা সুপারিশ আপনি করেন না, যেটা আমি পারি না সেটা সুপারিশ করেন। আমরা এই সুপারিশটাকে বের হতে চাই। আমি আমার কর্মযোগ্যতায় আমি উপরে উঠবো, কারো সুপারিশ নিব না। কর্মযোগ্যতায় আমরা উপরে উঠবো, কারো সুপারিশ নিব না। এবং আমি আজকের পর থেকে, এই মিটিং এর পর থেকে, আমরা যেন কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা, কোনো ফিল্ড অফিসার, কোনো ম্যানেজার, আমার এটা সমস্যা, আমার ওটা সমস্যা, এই সমস্যা দেখেন, এইরকম কোনো প্রবলেম সুপারিশ নিয়ে আপনারা আসবেন না। হেড অফিসে যারা কাজ করে তারা কি আপনাদের চেয়ে অনভিজ্ঞ লোকজন কাজ করে? আপনাদের চেয়ে অবশ্যই যারা বিচক্ষণ, যারা বিবেকবান, যারা ভালো বোঝে, যারা ভালো কাজ জানে, তাদেরকে হেড অফিসে রাখা হয়েছে। আপনারা যারা মনে করেন হেড অফিসের লোকজন কিছুই বোঝে না, এরকম কিন্তু নয়। তো আপনারা হেড অফিসের লোকজনদেরকে আস্থা রেখে আপনারা এরকম করবেন না, মেনে নিয়ে কাজ করা শিখেন, মেনে নিয়ে কাজ করতে শিখেন, দেখবেন সামনে এগোতে পারবেন। আর যদি অভিযোগ নিয়ে চলতে থাকেন, আপনি জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না। নিজ যোগ্যতায় উপরে আসুন, এইটা একটা আমার অভিযোগ আপনাদের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি নয়, আপনাদের প্রতি। আপনারা এই জিনিসটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আর চতুর্থ নাম্বার আমার যেটা অভিযোগ বা দু একজন ম্যানেজারের কাছ থেকে উঠে আসছে যে এন্টারপ্রাইজের মাল শাখাগুলোতে রাখার ব্যবস্থা খুবই শোচনীয়। আমরা হেড অফিসে আলোচনা চলছে এবং
প্রত্যেকটা অফিসে আমাদের এন্টারপ্রাইজের একটা করে শোরুম, একজন করে কর্মী দেওয়া হবে। এগুলোর কাজ চলছে, এগুলো আপনারা চিন্তা করবেন না। পাশাপাশি আমরা 2012 সাল থেকে ডিলারশিপের বিজনেসে জড়িত আছি। ডিলারশিপের বিজনেস করে আসতেছি। বাংলাদেশের দুইটি সুনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন এবং আরএফএল। পাশাপাশি আমাদের নিজস্ব কিছু উৎপাদনমুখী কর্মকাণ্ড এবছর আমাদের যুক্ত হয়েছে। তার পাশে একটি আমাদের সামনে দৃশ্যমান সমতা স্টিল। এই স্টিলের জিনিসপত্র আপনাদেরকে আজকের এই প্রোগ্রামের পরে আমরা বসে আপনাদেরকে টার্গেট নির্ধারণ করে দেওয়া হবে। আপনারা বিক্রয় করবেন। আগামী কর্মী সমাবেশে তার জন্য আপনাদেরকে পুরস্কারের ব্যবস্থা রাখা হবে। আমি এন্টারপ্রাইজের পক্ষ থেকে বলতেছি, আমি যেভাবে হোক বসের সঙ্গে কথাবার্তা বলে আপনাদের পুরস্কারের ব্যবস্থা করে দিব। আর আরেকটা বিষয়, আমরা ফ্রিজ বিক্রয় করলে একটা কমিশনের ব্যবস্থা আমাদের আছে। সেই কমিশনের ব্যবস্থাটা যেন আমাদের আলমারি যখন আমরা বিক্রয় করব, আমাদের স্টাফরা যেন সেটার থেকেও কিছু কমিশন পায়। এবং আমার দাবি, ফ্রিজ বিক্রয় যে কমিশন, সেই সেম কমিশনটা যেন আলমারিতেও রাখা হয়। কারণ আলমারির নতুন প্রোডাক্ট, আমাদের নিজস্ব প্রোডাক্ট, কত আর মানুষের জিনিস বেচবো। এটা তো কোম্পানির সঙ্গে কথা বলতে বলতে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। মাল দেন, আজ টাকা থাকলেও মাল পাওয়া যায় না, কালার মিলে তো টাকা থাকে না, এরকম একটা বিষয়। তো সেখান থেকে আমাদের নিজস্ব প্রোডাক্ট বেচবো, আমরা কমিশন নিব, আমরা উপকৃত হবে, প্রতিষ্ঠান উপকৃত হবে, প্রতিষ্ঠানের একটা উৎপাদনমুখী আর কি বলবো ডিপার্টমেন্ট দাঁড়ায় যাবে। এটা আমার আশা। এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কর্মী সমাবেশে একটা আনন্দ কুইজের আয়োজন করা আছে, যেখানে রয়েছে সর্বমোট 71টি আকর্ষণীয় পুরস্কার। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। আপনারা টিকিট ক্রয় করেন। যারা এখনো টিকিট ক্রয় করতে পারেননি, আপনারা টিকিট ক্রয় করে নেন। 12:50 থেকে 1:30, এই 40 মিনিট আমাদের নামাজের বিরতি থাকবে। সকল প্রকার বক্তব্য, অন্যান্য বিষয় নিয়ে বন্ধ থাকবে। আমরা 1:30 লাঞ্চের টেবিলে বসে যাব। আমরা 1:30 যে যেখানে থাকবো লাঞ্চের টেবিলে বসে যাব। সবাই একসাথে লাঞ্চ করে আবার পরবর্তী দ্বিতীয় অধিবেশনে আমরা যেখানেই থাকি না কেন, আমরা 1:30 দিকেই আমরা লাঞ্চের টেবিলে বসে যাব। আর এরই মধ্যে লাঞ্চের যারা দায়িত্বে আছেন, আপনারা সবাই প্রয়োজনীয় প্রস্তুতি সুসম্পন্ন করে নেবেন। আমরা সকলে একসাথে বসে লাঞ্চ করবো ইনশাল্লাহ। লাঞ্চের পরেই আমরা দ্বিতীয় অধিবেশনে ফিরব। তো সাহেব, যারা টিকিট বিক্রি করছেন, আপনারা সাউন্ড দিবেন না, সাইলেন্ট মোডে কাজ করেন। আসসালামু আলাইকুম। প্লিজ সালাম দিছি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম। মরিতে চাই না আমি সুন্দর ভবনে, সমতার মাঝে আমরা বেঁচে থাকতে চাই। আজকের এই কর্মী সমাবেশে মূলত উদ্দেশ্য ছিল, যেহেতু আমরা কর্মীদের সাথে সরাসরি মুখ করতে পারি না, বছর শেষে একবার করে আমরা মিলিত হই, এতে করে ঢাকার বিচ্যুতি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, ঠিক একটা পূর্ণ মিলনের মতো। যাতে করে আমরা আমাদের সমস্যাগুলো, প্রোগ্রামের বিষয়গুলো আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। আপনারা জানেন, স্বপ্ন দ্রষ্টা ও স্বপ্ন বাস্তবায়নের দক্ষ করে কারিগর
জনাব সাইদুর রহমান শাহিন সবাই টেবিলে বসে তার দক্ষ সুচিন্তিত মতামতের মাধ্যমে আজকের যে আয়োজন তারই বহিঃপ্রকাশ। আমরা এই যে এই পাশে আপনারা সবাই আমাকে খেয়াল করুন, এই পাশে অর্থাৎ পূর্ব পাশে স্টেজের আমার ডান পাশে শেষের দিকে 2টা টেবিল ফাঁকা থাকবে। আমাদের লাঞ্চ টাইমে কিছু বাইরের অতিথি আসবে, গেস্ট আসবে, কয়েকজন আসবে, তাদের জন্য ওই 2টা টেবিল সংরক্ষিত থাকবে। অর্থাৎ যেটাতে কিনা রবিউল, মিঠাপুর এবং ওই যে পাশে কারো দেলোয়াবাড়ি, এখনই নয়, রবিউল এবং দেলোয়াবাড়ির যে টেবিলটা, এই 2টা টেবিল সংরক্ষিত থাকবে। আমরা এই 2টা টেবিল ফাঁকা রেখে লাঞ্চের সময় লাঞ্চের জন্য বলবো। আর আমরা লাঞ্চটাতে এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা সকলে উপভোগ করব, খাবার গ্রহণ করব, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে, কোনো চিৎকার চেঁচামেচি যেন না হয়। সকলে আমরা সহযোগিতা করব। খাবার পরিবেশনের জন্য আমাদের বাইরের দক্ষ লোক নিয়ে আসা হয়েছে ভাড়া করে। আপনারা সকলে ধীরস্থিরভাবে শান্ত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। লাঞ্চের পরের যে সময়টুকু আমাদের গিফটে ভরপুর, গিফট আছে, কুইজ আছে, সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। এরপরে লাঞ্চের পরেই প্রথম প্রোগ্রামটা হবে ফটো সেশন। শাখা ভিত্তিক স্টেজে ফটো সেশন হবে। শুধু ব্যবস্থাপকদের ফটো সেশন, এরিয়া ম্যানেজার, ডিডি, অ্যাকাউন্টেন্ট, সহকারী ম্যানেজার, এদের আলাদা আলাদা ফটো সেশন হবে। আমি ডাকলেই যেন সবাইকে কাছে পাই। এই জন্য লাঞ্চ করে সবাই যেন অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আবার প্যান্ডেলে ফিরে আসি। কি বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? বুঝতে পেরেছি? ওকে। मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। मुन्नी के गाल गुलाबी ने शराबी चाल
डार्लिंग तेरे लिए आइटम ये आम हुई डार्लिंग तेरे लिए मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए तुझ में पूरी बोतल का नशा तुझ में पूरी बोतल का नशा करते बुढ़ापे को कर दे जवान होठों पे गाली मेरी आंखें तो डाली होठों पे गाली मेरी आंखें तो डाली मेरे जिया तू आइटम बम हुई डार्लिंग मेरे लिए मुन्नी बदनाम हुई डार्लिंग मेरे लिए मुन्नी बदनाम हुई डार्लिंग मेरे लिए मुन्नी के गाल गुलाबी नैन शराबी चाल नवाबी रे ले झंडू बम हुई डार्लिंग तेरे लिए मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए बात ये आम हुई डार्लिंग तेरे लिए ये हिंदुस्तान हुई डार्लिंग तेरे लिए अमिया से आम हुई डार्लिंग मेरे लिए ले झंडू बम हुई डार्लिंग मेरे लिए सीने माहौल हुई तेरे लिए आधे बदनाम हुई हाँ जी हाँ तेरे लिए सरेआम हुई डार्लिंग
मंजन घिसे है पिया पल पल नहाने टिंकू जिया हाँ टिंकू जिया इश्क का मंजन घिसे है पिया मस्ती चढ़ी मैं दीवाना हो गया जवानी का महंगा खजाना हो गया काली आंखों से कितना हंगामा हो गया जब जब देखे तुझे टिंकू जिया इश्क का
कितनी प्यारी आंखें, कितनी प्यारी आंखें हैं, आंखों से छलकता प्यार कुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरे यार, कुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरे यार। कितना हसीन चेहरा, कितनी प्यारी आंखें, कितना हसीन चेहरा, कितनी प्यारी आंखें, कितनी प्यारी आंखें हैं, आंखों से छलकता प्यार कुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरे यार, कुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरे यार। तेरी नजर झुके तो शाम ढले, जो उठे नजर तो सुबह चले। तेरी नजर झुके तो शाम ढले, जो उठे नजर तो सुबह चले। तू हंसे तो कलियां खिल जाए, तुझे देख के हूर भी शर्माए। যতন করিয়া রেখো আমায় ধরিয়া, বুকের ভেতরে যতন করিয়া রেখো আমায় ধরিয়া। খুঁজব না আর সুখের ঠিকানা, খুঁজব না আর সুখের ঠিকানা, ও বুকে যাব মরিয়া। বুকের ভেতরে যতন করিয়া রেখো আমায় ধরিয়া, বুকের ভেতরে যতন করিয়া রেখো আমায় ধরিয়া। ও মেঘনা চাইতে পেয়েছি বৃষ্টি, ফিরিয়ে নিও না তোমার ওই দৃষ্টি। ও মেঘনা চাইতে পেয়েছি বৃষ্টি, ফিরিয়ে নিও না তোমার ওই দৃষ্টি। জনমে জনমে তোমার ওই নয়নে স্বপ্ন দেব ভরিয়া। বুকের ভেতরে যতন করিয়া রেখো আমায় ধরিয়া, বুকের ভেতরে যতন করিয়া রেখো আমায় ধরিয়া। ও রাখবো তোমারে প্রেমেরই চাদরে, বুকেরই ভেতরে আদরে আদরে। ও রাখবো তোমারে বুকেরই ভেতরে, প্রেমেরই চাদরে আদরে আদরে। ও জনমে জনমে তোমার ওই নয়নে স্বপ্ন দেব ভরিয়া। বুকেরই ভেতরে যতন করিয়া রেখো আমায় ধরিয়া। লা 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 লা। বুকেরই ভেতরে যতন করিয়া রেখো আমায় ধরিয়া। ধন্যবাদ নাজমুল সাহেবকে, আসলে অসম্ভব সুন্দর একটা। আমি যে গানটি করব এই গানটি হলো ভান্ডারি গান।
করবো ভালো করে গাওয়ার জন্য। দিল তোমারে নামে আজ হলাম দেওয়ানা, দিল তোমারে নামে আজ হলাম দেওয়ানা। তালি হবে। আজা তুমি আমায় করোনা করোনা, ও গো দয়াল খাজা তুমি ভিন্দে রাজা, ও বাবা দয়াল খাজা দিও না সাজা। ও এই পাগল মনের আশা খাজা পূরণ করো না, এই ভক্তের মনের আশা খাজা পূরণ করো না। আজা তুমি আমায় করোনা করোনা, দিল তোমারি নামে আজ হলাম দেওয়ানা, দিল তোমারি নামে আজ হলাম দেওয়ানা। আজা তুমি আমায় করোনা করোনা। কেতে ফুলের মালা আমায় বারলো জ্বালা, কেঁদে কেঁদে ভরালাম নদী নালা। ও এই পাগল মনের আশা খাজা পূরণ করো না, এই ভক্তের মনের আশা খাজা পূরণ করো না। খাজা তুমি আমায় করোনা করোনা, দিল তোমারি নামে আজ হলাম দেওয়ানা, দিল তোমারি নামে আজ হলাম দেওয়ানা। খাজা তুমি আমায় করোনা করোনা। ধন্যবাদ। আগা খাইলাম ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম টুকুটুকি, হরে লাউ দিয়া বানাইলাম টুকুটুকি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ে এত মধু জলে গো জাদু, এত মধু এত মধু জলে গো জাদু। লাউ হইল সঙ্গের সঙ্গী আমার, লাউ হইল সঙ্গের সঙ্গী। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। হাততালি কই? তালি না দিলে তো গাইবো না, এখানে তো কোনো সাউন্ড সিস্টেম নাই, বাদ্যযন্ত্র নাই। তালি না দিলে তো গাওয়া যাবে না, গান গাওয়া যাবে। সবাই একসাথে গাইলে গাওয়া যাবে। আমরা তো আসছি মজা করতে নাকি? সবাই একসাথে গাইলে গাওয়া যাবে। আমরা তো কেউ শিল্পী না, তাই না? এখানে আসছি মজা করার জন্য, সবাই মিলে মজা করি, হাততালি দেই। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, বুঝি শ্রাবণের ধারায়, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ধারায়। আজ কেন উদাসী হয়ে দূর জানা যায় হারাতে, আজ কেন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে। মেঘেদের যুদ্ধ শুনেছি, স্নিগ্ধ আকাশে কেঁপে চলেছে, খেলেছে হাঁসের পাল খেলি, পথিকের পায়ে চলা থেমেছে। আজ কেন উদাসী হয়ে দূর জানা হারাতে, আজ কেন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করি খাওয়া দাওয়া করে সবাই বসে থাকলে তো খাবার হজম হবে না, তাই আমি আসলাম খাবার হজম করার জন্য। এখানে যত ছেলে মানুষ আছে আমার তো মনে হয় বইয়ের কথা কম বেশি সবাই শোনে, আমি একটু বেশিই শুনি। তো এরকম একটা প্রোগ্রামে গেছি, যাওয়ার পরে এখন বলতেছে যারা যারা বইয়ের কথা শোনে তারা একদিক যান, যারা শোনে না তারা একদিক যান। তো দেখি সবাই একদিক চলে গেছে, আমি একলাই একদিক। আমি বলছি কি ব্যাপার ভাই, আপনি বইয়ের কথা শোনেন না? বলছে ভাই আমার
বউ ভিড়ের মধ্যে যাওয়া মানা করিস। তো আমি ইংরেজি জানি না খুব বেশি, তো একদিন গেলাম একটা ইয়েতে, আপনার ওই যে কি জানি নাম, বিদেশি একটা কোম্পানিতে। তো যা ভাই বাজিতে গেছি, তো যা আমাকে বলতেছে আরে যে সার্টিফিকেট, আমি তো কিছুই বুঝি না, খালি কোন রকমের সার্টিফিকেটটা বুঝছি, সার্টিফিকেট বাই 280। তো এ বলে চাকরি তো হলোই না, ওখান থেকে বের করে দিল। বাইরে বের হলাম, মাথার বিভিন্ন টেনশন। এর মধ্যে দিল গার্লফ্রেন্ড ফোন দিয়ে এখন বলতেছে জান একটা গান শোনাও না তুমি। এমনি মাথা মুথা খারাপ হয়ে আছে, চাকরি বাকরি হয় না, শালা বিভিন্ন টেনশন। তা বললাম ঠিক আছে, গান যখন শুনবা শোনাইতেছি। তো খিচ মে রে ফটো, তোর বাপ চালায় অটো, তোর দাদা চালায় ভ্যান, তোর চাচা সুপারম্যান। তালি হবে, তালি হবে। কি ব্যাপার, ভালো লাগছে না নাকি? কেউ হাসছেন না? আচ্ছা ঠিক আছে, হাসি আমি শিখাবো আপনাদের। মানুষ যখন প্রথম প্রেমে পড়ে তখন হাসে, সুন্দর মুস্কি হাসি এটা বলে, প্রেমে পড়লে এটা হাসে। আমিও হাসছিলাম প্রথমবার যখন প্রেমে পড়ছিলাম। তো যার সাথে প্রেম করছি সে এখন আমার ওয়াইফ। এছাড়াও আরো আছে, আমার এলাকার এক বড় ভাই আসে। এটা তো রাজীবের হাসি, ভিলেন রাজীব। আমার এলাকার এক বড় ভাই হাসে এইভাবে। তো আরেকটা হাসি আছে, যেটা ভিডিও আছে কিন্তু অডিও নাই, অডিও কাটে গেছে। মজা লাগতেছে ভাই একটা কথা ভাই, ভাবি কি আসার সময় আপনার কুতকুতি দিয়ে ছাড়া দিয়েছে নাকি? আমি মানুষের কুতকুতে দেই আমার কথা দিয়ে। ও আচ্ছা আচ্ছা। আমার মুখ দেখলে অনেকের হাসি পাওয়া যায়। তো যাক, আমার নিজের স্পেশাল একটা হাসি আছে, এই হাসিটা দিলে প্লিজ কেউ যেন আবার স্ট্রোক করে মরা যায় না। তো পরিশেষে একটা গান শোনাবো আমি আপনাদের, যে গান হয়তো বা আগে শুনছেন কিন্তু আমার মতো করে শোনেন নাই কখনো। এটা চায়না গান হলে কেমন হয়? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে, আসলে অসাধারণ একটা মজা দিয়ে গেলেন আমাদেরকে, সবার ভাঙ্গা মনটা চাঙ্গা করে দিয়ে গেলেন, তাই না? এটাই শেষ নয়, এরপরে আরো আছে। এবার মেমোরিয়াল একাডেমি কর্তৃক ঝাকসা ঝাকসা যা ছিল আমার সব দিলাম তোমায়, স্বপ্ন দিয়ে চোখে ভুলে গেলে আমায়। যা ছিল আমার সব দিলাম তোমায়, স্বপ্ন দিয়ে চোখে ভুলে গেলে আমায়। আমার ঘরে আলো তুমি, কার মনে জানো সুখগুলো কেড়ে নিয়ে আছো তো বেশ ভালো, আছো তো বেশ ভালো। যা ছিল আমার সব দিলাম তোমায়।
সাজাতে তোমার সাথে ছিলাম, একলা করে চলে গেলে, ভুলে গেলে আমার জীবনটাকে সাজাতে তোমার সাথে ছিলাম, একলা করে চলে গেলে, ভুলে গেলে আমায়। আমার ঘরে আলো তুমি, কার মনে জালো, সুখগুলো কেড়ে নিয়ে আছো তো বেশ ভালো, আছো তো বেশ ভালো, আছো তো বেশ ভালো, আছো তো বেশ ভালো। ধন্যবাদ সবাইকে। कब तक जवानी छुपाओगे रानी, अरे कब तक जवानी छुपाओगी रानी, सवारों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, और कब तक जवानी छुपाओगी रानी, कवारों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। Shake it, move your body, move it, break it, shake it, move your body, move it, break it. झुमका दिलाऊंगा, कंगना दिलाऊंगा, सब कुछ मैं लाऊंगा तेरी कसम, चंदा चुराऊंगा, और मिलाऊंगा, सूरज झुकाऊंगा तेरी कसम, तभी तो मेरी जो दीवानी बनोगी, तो मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करो। मैं जब भी आऊंगा वापस न जाऊंगा, डोली उठाऊंगा तेरी। সময় সকাল 13 ঘটিকা, রোজ শুক্রবার বলছাকড়ি সমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আকাশবাণী বগিযোগী বেতার কেন্দ্র থেকে আমি হারানচন্দ্র মণ্ডল খবর পড়ছি। গতকাল 32শে ফেব্রুয়ারি বলছাকড়ি সমবায় সমিতির এজিএম উপলক্ষে হাজার হাজার জনতার সমাগম হয়। এই উপলক্ষে এখানে মিষ্টি, মুড়ি, জিলাপি, আন্ডা বিভিন্ন দোকানে ভরপুর হয়। এই মেলায় জনগণের চাপে 1.5 কোটি চমচম পেটস্থ
আড়াই কোটি রাজভোগ উদরস্ত এবং বহু সংখ্যক রসগোল্লা পদপিষ্ট হয়। আহত রসগোল্লাকে সাংস্কৃতিক ভাষায় বোঝাচ্ছেন আমাদের জেনারেল ম্যানেজার, সাংস্কৃতিক ভাষা। নওগাঁ সরকারি মেডিকেল মর্গে, নওগাঁ সরকারি মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের এখনো কোনো খবর পাওয়া যায় নাই। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী ভোগে যোগী বেতার কেন্দ্র থেকে। গতকাল সন্ধ্যায় নির্বাহী পরিচালক শাহিদুর রহমান শাহিন তার 3 ছেলে ও 1 মেয়ে পাশের বাগানে তাল কুড়াইতে যায়। তাল পরে একজনের মাথা বেতাল হয়ে যায়, অপরজন পড়ে থাকে মাটিতে। খাদ্য ভাণ্ডার শামীমকে বেতাল অবস্থায় হেলিকপ্টার যোগে ঢাকায় কুর্মিটোলায় পাঠানো হয়েছে। খবর শুনছেন ভোগে যোগে বেতার কেন্দ্র থেকে। আমাদের উপপরিচালক সুমন ভাই নওগাঁ বিজেপি সদর দপ্তর থেকে 1 প্লাটুন বিজেপি, বগুড়া থেকে 2 প্লাটুন সেনাবাহিনী এবং কুমিল্লা থেকে 1/2 ডজন বিমান বাহিনী ভাড়া করেছেন। আজকে যাতে কোনো গণ্ডগোল না হয় এই জন্য আমাদের সুমন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ভোগে যোগে বেতার কেন্দ্র থেকে। নিখোঁজ সংবাদ, গতকাল সন্ধ্যায় খবর আছে আপনার, গতকাল সন্ধ্যায় 9টা দিকে ফুচকা রাজু একটি মোটা চেংড়ি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। আমি এবং মজিদ চাচা সেটা দর্শন করি, এখনো পর্যন্ত এই মেয়ের খবর পাওয়া যায় নাই। আজকে আমাদের ভোগে যোগের খবর এখানে শেষ। খোদা হাফেজ, বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম। সাজ্জাদ ভাই, গতবারের মতো আমিও মেলার চেষ্টা করছি, কয়েক রাত জেগে পরিচালক সাহেবকে সম্মাননা জানাবো দেখে নিজেকে লিখছি। আমার হেল্প করেছে আমার বাবা জনাব মোহাম্মদ গত প্রিন্সিপাল সাহেব।